গল্পের বাক্সবাই রৌমানা নুপুর চ্যানেলে আমি রৌমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তীর্থযাত্রী। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। মাইক ধীরে ধীরে দরজার সামনে চলে এলো। ওর শরীরে এখনো কাঁপুনি রয়েছে। দরজায় দাঁড়িয়ে সে ফায়ারপ্লেস দেখতে পেয়ে উচ্ছ্বসিত হলো। ফাইন। তারপর হুড়মুড় করে নিজের শরীরটাকে টেনে নিয়ে গেল আগুনের সামনে। পার্থর মনে হলো লোকটা হয়তো আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু শেষ মুহূর্তে বেগ সামলে নিল মাইক। দুটো হাত ফায়ারপ্লেসের উপর ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ। পার্থ দেখল তার পাশ কাটিয়ে চার্লি ঢুকল এই ঘরে। তারপর ফায়ারপ্লেসের একপাশে চেয়ার টেনে নিয়ে পা ছড়িয়ে বসল। আমরা এখানেই রাত কাটিয়ে দিতে পারি, কি বলো? না, কখনোই না। 10 মিনিট বাদেই তোমাদের ওই ঘরে ফিরে যেতে হবে। পার্থ এগিয়ে এসে খাটের উপর বসল। ওর হাতে তখনও হ্যান্ডেলটা ধরা রয়েছে। ওটাকে মাটিতে রেখে দাও, দেখতে বিশ্রী লাগছে। চার্লি আঙুল তুলে দেখালো। এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কাঁধ নাচালো চার্লি। কি জানি, ওটা দেখলেই আমার মনে হচ্ছে তুমি হেঁটে আসোনি, গাড়িতে এসেছো। তার মানে তুমি আমাদের থেকে আলাদা। তারপর খাটের উপর চোখ রেখে বলল, কেউ যখন আলাপ করিয়ে দিচ্ছে না তখন নিজেই আলাপ করছি। দিস ইজ চার্লি ফ্রম নিউ ইয়র্ক। মাথা ঝাঁকিয়ে বলল সে। নিউ ইয়র্ক। আমিও। আমার নাম অ্যান। সূর্য দেখতে এসেছি। বিছানায় উবু হয়ে বসা অ্যান মাথা নাড়ল। ওর বুক অবধি কম্বলে ঢাকা। সঙ্গে সঙ্গে ফায়ারপ্লেসের সামনে উপুর হয়ে বসা মাইক মুখ ফেরাল। এখন ওর শরীরে আর কাঁপুনি নেই, কিন্তু দুই চোখে বিস্ময়। তুমিও সূর্য দেখতে এসেছো? হ্যাঁ। অ্যান মাথা দোলাচ্ছিল। আমি তোমাদের খানিক আগে এখানে এসেছি। চার্লি সেই জিনিসটা এখনো চিবিয়ে যাচ্ছিল। গাড়িতে? নো, আমি হেঁটে এসেছি। অ্যান প্রতিবাদ করল। তাহলে তোমাদের মধ্যে আগে আলাপ ছিল না? চার্লি পার্থর দিকে তাকালো। না, কিন্তু এখানে আলাপ হওয়ার পর আমরা একটা বোঝাপড়ায় এসেছি। পার্থ বুঝতে পারছিল পুরো ব্যাপারটাই হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে মাইক উঠে দাঁড়ালো। এখন ওকে অনেকটা সুস্থ দেখাচ্ছে। মুখের চামড়ার ফ্যাকাশে ভাবটা কেটে গিয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে যেন নিজেকে ফিরে পেল সে। তারপর দ্বিতীয় চেয়ারটা টেনে নিয়ে আরাম করে বসল। আমি মাইক ল্যাম্প ফ্রম লন্ডন। হাউ টু মিট ইউ। অ্যান হাসল। এখন কেমন বোধ করছো? ভালো, অনেকটা ভালো। এ আগুন আমাকে ভালো করে তুলেছে। চার্লি বলল, কিন্তু এই মহিলার কাছে তোমার কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ ওই হুইস্কির বোতলটা না পেলে তোমার জ্ঞান ফিরে আসতো না। হুইস্কি? হ্যাঁ, তোমার মুখে ঢেলে দিতে তবে চোখ খুলেছ। ইজিট? তাহলে তোমার কাছে আমি কৃতজ্ঞ। মাইক বিনীত ভঙ্গিতে বলল। এবার চার্লি উঠে দাঁড়ালো। আমি তাহলে এই ঘরে আমাদের জিনিসপত্র নিয়ে আসি। কেন? পার্থর কপালে ভাঁজ পড়ল। এখন তো আর আমাদের একসঙ্গে থাকতে আপত্তি থাকার কথা নয়। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আলাপ হয়ে গিয়েছে। অতএব এই ঘরের আরাম আমরা ভাগ করে নিতে পারি, তাই না? তোমার ফায়ারপ্লেসের আগুন নিভে আসছে। চার্লি হাত তুলে দেখালো। আর কাঠ নেই? মাইক জিজ্ঞাসা করল। পার্থ বলল, ওই দরজা খুলে যে প্যাসেজটা পাওয়া যাবে তার শেষে স্টোর রুমে কাঠ রাখা আছে। চার্লি, তুমি নিশ্চয়ই নিয়ে আসতে পারো। পারি, কিন্তু আমাকে কেউ একটা কম্বল দাও। অ্যান নিজেরটা খুলে দিচ্ছিল, কিন্তু মাইক বাধা দিল। না না, আমি দিচ্ছি। কিন্তু তুমি অসুস্থ। অ্যান আপত্তি করল। এখন আমি ভালো আছি। তাছাড়া ফায়ারপ্লেসের সামনেই বসে আছি যখন।
মাইক একটা কম্বল চার্লির দিকে ছুঁড়ে দিল। সেটাকে গায়ে জড়াতে জড়াতে চার্লি বলল, এই ঘরে ঢুকেই তুমি সুস্থ হয়ে গেছো মনে হচ্ছে। হ্যাঁ, এই ফায়ার প্লেসটা আমাকে সাহায্য করেছে। আমার একটু আগুনের দরকার ছিল। দরজা খুলে প্যাসেজে পা বাড়াবার আগে চার্লি চিবোতে চিবোতে বলল, আগুন তো শুধু ফায়ার প্লেসে ছিল না, কি বলো মিস? প্যাসেজে ওর পায়ের শব্দ যখন শোনা গেল, তখন এই ঘরে কোনো শব্দ নেই। চার্লির ইঙ্গিত যেন কয়েক চাঙড় বরফ ফেলে দিল তিনজনের মধ্যে। শেষ পর্যন্ত মাইক যেন অনেকটা নিজের মনে বলে উঠল, এই লোকগুলো ভদ্রতা পর্যন্ত শেখেনি। পার্থ দ্রুত বলে ফেলল, ঠিক বলেছ মাইক, আমি এই লোকটাকে পছন্দ করছি না। ও কি আমার অনেক আগে এখানে এসেছে? হ্যাঁ, আমি দরজা খুলতে চাইনি, অ্যান বলল বলে খুলতে হলো। মাইক অ্যানের দিকে তাকালো। তোমার মন মনে হচ্ছে খুব নরম। ওর সম্পর্কে সাবধানে থেকো। আমি কখনোই ব্ল্যাকিদের বিশ্বাস করি না। কেন? অ্যান বাঁ হাতে ওর কপালে পড়ে থাকা চুল সরালো। আমি জানি না কেন, শুধু আই ডোন্ট বিলিভ দেম। এই সময় প্যাসেজে আবার পায়ের আওয়াজ উঠল। একগাদা কাঠ দুহাতে তুলে নিয়ে চার্লি ঘরে ঢুকল। হেই ম্যান, এখানে আরও কয়েকটা ঘর রয়েছে। মাইক এবার উঠে দাঁড়ালো। ইজ ইট? তাহলে চলো সেই ঘরগুলো আমরা দেখে আসি। যদি সেখানে খাট বিছানা থাকে তাহলে আর কাউকে কষ্ট করতে হবে না। প্রস্তাবটা পার্থর পছন্দ হলো। দুটো খাট পেলে এই দুটোকে নিয়ে আর কোনো সমস্যা হবে না। সে বলল, বেশ চলো দেখে আসি। কাঠগুলো ফায়ারপ্লেসের পাশে নামিয়ে চার্লি মাথা নাড়ল। আমি বাবা যাচ্ছি না। যাচ্ছ না কেন? পার্থ আবার বিরক্ত হলো। বাইরে ভীষণ ঠান্ডা, তাছাড়া এরকম আরামের ঘর ছেড়ে পাগল না হলে কেউ যায়? চার্লি কথা শেষ করে অ্যানের দিকে তাকিয়ে চোখ ছোট করে হাসল। মাইক সেটা দেখেনি। বলল, আমরা সেই ঘরেও ফায়ারপ্লেস থাকলে আগুন জ্বালিয়ে নিতে পারি, কোনো অসুবিধা হবে না। এখানে আর কাঠ নেই? পার্থ বলল, প্রচুর কাঠ আছে। মাইক বলল, চমৎকার, চলো দেখে আসি। তোমাদের কাছে টর্চ আছে? বাহ, ওই তো, এটা সঙ্গে নাও। একটা মোমবাতি নেবে নাকি? এই প্রশ্নটা পার্থর উদ্দেশ্যে। পার্থ মোমবাতি নিল। চার্লি চলে এসো। চার্লি চোখ বন্ধ করে সেই জিনিসটা চিবিয়ে যাচ্ছিল। আমি এখান থেকে গেলে ওই মহিলার অসুবিধা হবে। এরকম জায়গায় কোনো মহিলাকে একা রেখে যাওয়া উচিত নয়। ঘর খুঁজতে 3টে লোকের যাওয়ার কি দরকার? মিস, তুমি কি বলো? অ্যান ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিকই। এটা পার্থকে আরও বিরক্ত করল। মেয়েটা কি চার্লির মতলব বুঝতে পারছে না? লেটস গো। খুব খারাপ লাগছিল অ্যানকে চার্লির সঙ্গে এক ঘরে ছেড়ে যেতে, কিন্তু মাইক যাচ্ছে দেখে যেতে বাধ্য হলো পার্থ। প্যাসেজটা এখন আরও কনকনে। যদিও বাইরে ঝড় কিংবা বৃষ্টি নেই, তবু ঠান্ডা ওই ঘরের বাইরে আসতেই হাড়ের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে। পার্থ বলল, ওদিকে টয়লেট আর স্টোর ছাড়া আর কিছু নেই মাইক, এদিকে চলো। কথা বলার সময় দাঁতের নাচন শুরু হয়ে গেল। ডান দিকের দরজাটা খুলতেই একটা ঘর। নিচে দড়ির ম্যাট্রেস, একটা তক্তপোষের উপর জীর্ণ গদি। আর কোনো আসবাব নেই এই ঘরে। মাইক বলল, এখানে চার্লি শুতে পারে, কি বলো? পার্থ মাথা নাড়ল। নিশ্চয়ই, কিন্তু আগুনের বায়না ধরতে পারে লোকটা। মাইক বলল, ওকে বুঝিয়ে দিতে হবে অন্য ঘরে যদি ফায়ারপ্লেস না থাকে তাহলে শোয়ার ঘরটা মহিলাকে ছেড়ে দাও ভদ্রতা। তোমার সঙ্গে ওর আগে থেকে বন্ধুত্ব ছিল না? না, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি এই বাংলো রিজার্ভ করেছি এবং অ্যানকে জায়গা দেওয়ার পর আমাদের চমৎকার বোঝাপড়া হয়ে আছে। খুব কর্তৃত্বের সঙ্গে জানালো পার্থ। এই ঘরের দ্বিতীয় দরজা দিয়ে মাইক এগোতেই পার্থ তাকে অনুসরণ করল।
আর তখনই একটা ক্যাচ ক্যাচ শব্দ কানে এলো। মেঝের ওপর দিয়ে কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা ঘষ্টানির আওয়াজও কানে এলো। বন্ধ দরজা খুলে এই ঘরে ঢুকতেই ওরা হতভম্ব হয়ে গিয়েছিল। এটা বোধহয় চৌকিদারের ঘর, এবং তার বাইরে যাওয়ার দরজাটা অর্ধেক খোলা। হালকা জ্যোৎস্না এসে পড়েছে তার ফাঁক দিয়ে। মাইক চাপা গলায় বলল, দরজাটা খোলা, কোনো মানুষ থাকে নাকি এখানে? পার্থ অনুভব করছিল ঠান্ডাটা চট করে খুব বেড়ে গেছে। ওই আধ খোলা দরজা দিয়েই হু হু করে ঠান্ডা ঠুকছে এই ঘরে। টর্চের আলো কাপা হাতে চারপাশে ফেলে কিছু জামা কাপড়, ছেঁড়া বিছানার উপর গোটা তিনেক মোটা কম্বল আর ঘরের কোণে হাঁড়িকুড়ি দেখতে পেল সে। এই ঘরের মেঝেতে কোনো ম্যাট্রেস নেই। এই সময় মাইক জিভ দিয়ে একটা শব্দ করল, দেখো ওখানটায় দেখো। ওর হাত যেখানটা ইঙ্গিত করছিল সেখানে টর্চের আলো ফেলল পার্থ। শুকনো কিছু জমাট বেঁধে রয়েছে বিছানার পাশে, বিছানায়। ওটা যে রক্ত ছিল তা বুঝতে অসুবিধা হবার কথা নয়। ওরা এ ঘরে আসা মাত্র সেই ঘষ্টানির শব্দটা থেমে গিয়েছিল। চারধার অসম্ভব শান্ত, কিন্তু এবার সেটা শুরু হলো। কোনো ভারী জিনিস যেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় পা টিপে টিপেই মাইক দরজার কাছে চলে গেল। তারপর মাথাটা বের করে সন্তর্পণে দেখার চেষ্টা করল বাইরে কি হচ্ছে, এবং তখনই তার মধ্যে উত্তেজনা এলো। দ্রুত হাত নেড়ে সে পার্থকে ডাকল। টর্চ নিভিয়ে পার্থ নিঃশব্দে ওপাশে এসে দাঁড়াতেই মাইক চাপা গলায় বলল, লুক। পার্থর মনে হচ্ছিল ওর নাক, ঠোঁট, গাল সব খসে খসে পড়ে যাচ্ছে। তবু সে মুখ বের করল, এবং সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো। শব্দটা কানে যাওয়া মাত্র ওরা মুখ তুলে তাকালো। প্রত্যেকের জ্বলন্ত চোখে একটা সতর্কতা। কান খাড়া করে এদিকে তাকিয়ে আছে। মাইক বাঁ হাতে দরজাটাকে শব্দ করে খুলে দিতেই ওরা কয়েক লাফে নিচে গিয়ে দাঁড়ালো। সংখ্যায় অন্তত 5টা হবে। দাঁড়িয়ে হিংস্র দাঁতে এদিকে তাকিয়ে একজন চিৎকার করে উঠল। পার্থর মনে হলো সে একা থাকলে এই চিৎকার শুনলেই রক্ত হিম হয়ে যেত। মাইক বলল, নেকড়ে, কিন্তু লোকটাকে? ততক্ষণে পার্থর নজরে পড়েছে পেছন দিকে ছোট্ট একটা কাঠের বারান্দা রয়েছে। সেই বারান্দার শেষ প্রান্তে একটা শরীর চিত হয়ে পড়ে আছে। লোকটার শরীর ছোটখাটো। মাইক এবার দৌড়ে বারান্দায় চলে গেল। ও ভগবান, কি ঠান্ডা! এরা লোকটাকে খেয়ে ফেলেছে। তারপর সামান্য ঝুঁকে চিৎকার করল, এখানে এসো, লোকটাকে খুন করা হয়েছে। খুনের কথা শোনা মাত্র পার্থ পা চালালো। লোকটা পড়ে আছে চিত হয়ে, এবং তার বাঁ দিকের বুকের ভেতর কিছু একটা বিঁধে রয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে না লোকটাকে হত্যা করা হয়েছে। মাইক মুখ তুলে নেকড়েগুলোকে দেখল, তারপর দুহাত তুলে মুখে শব্দ করে তাদের তাড়াতে চেষ্টা করল। কিন্তু নেকড়েগুলো শুধু 2-1 পা সরে গেল মাত্র। ভয় পাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। মাইক বলল, এই লোকটাকে এখানে রেখে গেলে সকালে কিছুই পড়ে থাকবে না। চলো ওকে ঘরে নিয়ে যাই। পার্থ লোকটার মুখ দেখে শিউরে উঠেছিল। তার সন্দেহ ছিল না, এই হলো বাংলোর চৌকিদার। কেউ ওকে হত্যা করে ঘরে ফেলে রেখে গিয়েছে। ঘরের দরজা নিশ্চয় খোলা ছিল, তাই নেকড়েগুলো ঢুকতে পেরেছে। ঢুকে ওর মুখ থেকে মাংস খুবলে খেয়েছে। শরীরে জামা কাপড় ছিঁড়ে কুচি কুচি করেছে। পেটের কাছে অনেকটা গর্ত। বোধহয় ওই ঘরের বাইরে নিয়ে আরাম করে বাকিটা সাবার করবে ভেবেছিল ওরা। কিন্তু ওই বীভৎস শরীরটার দিকে তাকিয়ে পার্থর পেট গুলিয়ে উঠছিল। মাইক ততক্ষণে ওর জামার হাত ধরে টানতে শুরু করেছে। লোকটা এত হালকা যে পার্থকে সাহায্য করতেই হলো না। সরসর করে দেহটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল সে। পার্থ দেখল ওদের খাবার হাতছাড়া হয়ে যাচ্ছে বুঝতে পেরে নেকড়েগুলো দ্রুত পায়ে এগিয়ে আসছিল সিঁড়ির দিকে। পার্থ হাত নাড়তে তারা থমকে দাঁড়িয়ে তাদের বীভৎস দাঁতগুলো দেখাতে লাগল।
হঠাৎ পার্থর মনে হলো ওরা যদি এখন ঝাঁপিয়ে পড়ে তাহলে তার কিছুই করার থাকবে না। সে পিছু হটতে লাগলো। যত দরজার কাছে পৌঁছে যাচ্ছে তত নেকড়েগুলো বারান্দার উপরে উঠে আসছে। শেষ পর্যন্ত দরজার গায়ে হাত রেখে নিশ্চিন্ত হলো। পার্থ চকিতে সামনের দিকে তাকালো। চারধারে কেমন ঘোলাটে ভাব। জ্যোৎস্নায় সেই ঘোলা রং মাখামাখি হয়ে রয়েছে। বাংলার পেছনের মাটিতে ঝুরঝুর করে সেই ঘোলাটে সাদাটে রং ছড়ানো। তুষার পড়ছে। চট করে দরজা বন্ধ করে ঘুরে দাঁড়িয়ে টর্চ জ্বালল সে। মাইক লোকটার পাশে হাঁটু মুড়ে বসে পকেট খুঁজছে। কিছুক্ষণ আগে যে মানুষটা ঠান্ডায় জমে যাচ্ছিল তাকে এখন সচল হতে দেখে অবাক হচ্ছিল সে। একেই বলে সাহেবের রক্ত। সপ্রশংস চোখে তাকালো পার্থ। এই জন্যই ওর জাত এতদিন গোটা পৃথিবীটাকে চাকর বানাতে পেরেছিল। মাইক বলল, নাথিং, এর পকেটে এমন কিছু নেই যা থেকে ওর পরিচয় জানা যেতে পারে, কিন্তু এই ঘরে ওকে খুন করা হয়েছে। লোকটা এই বাংলোর চৌকিদার, ওর গায়ে খাকি পোশাক রয়েছে। তাছাড়া নিচে আমাকে বলা হয়েছিল যে এই বাংলোয় চৌকিদার আছে। আমি এসে ওকে দেখিনি। আমি আসার আগেই। পার্থ চুপ করল। অন্তত দিন তিনেক। তুমি বাংলোয় ঢুকলে কি করে? তালা ভেঙে। পার্থ টর্চটা আবার দেওয়ালে ঘোরালো। এবার তার চোখে পড়ল পেরেক ঝোলানো চাবির গোছাটা। চৌকিদারটা নিশ্চয়ই বাইরে থেকে সদর দরজায় তালা দিয়ে রাখত। মাইক উঠে দাঁড়ালো। এটা একটা খুনের কেস, পুলিশকে জানানো উচিত। পুলিশ? পার্থ হাসল। এর ধারে কাছেও পুলিশ নেই। কাল নিচে নেমে গিয়ে ওদের অফিসে খবর দিতে হবে। এখন ওকে এইভাবে রেখে দাও, আমি আর সহ্য করতে পারছি না। এই সময় বন্ধ দরজায় নখের শব্দ শুরু হলো। নেকড়েগুলো আঁচড়াবার চেষ্টা করছে। আর তখনই শোয়ার ঘর থেকে অ্যানের গলা ভেসে এলো, ওহ নো নো! সেই সঙ্গে চার্লির হাসি। পার্থ চমকে মাইকের দিকে তাকালো। তারপর দৌড়ে শোয়ার ঘরের দরজায় চলে এলো। চার্লি বিছানায় বসে, তার দুটো হাত অ্যানের কাঁধে। অ্যান প্রাণপণে চেষ্টা করছে হাত দুটো সরিয়ে দিতে। চার্লি! চিৎকার করে উঠল পার্থ। চার্লি মুখ ফিরিয়ে ওকে দেখল। তারপর কাঁধ নাচিয়ে অ্যানকে ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়েল বয়েস, তোমাদের শোয়ার ঘর পাওয়া গেল? তুমি কি করছিলে? অ্যান, তুমি ঠিক আছো তো? মাইক পেছনে এসে দাঁড়াতে পার্থ জোর পেল। অ্যান উত্তর দিল না। সে খাটের এক কোণে উবু হয়ে বসে রয়েছে। কম্বলটা পড়ে গিয়েছিল। এক হাতে সেটাকে তুলে নিয়ে চোখ বন্ধ করল। মাইক এগিয়ে এলো ঘরের মধ্যে। কি হয়েছে? প্রশ্নটা চার্লির উদ্দেশ্যে। নাথিং, এ লিটল বিট ফান। চার্লি লাল দাঁত বের করে হাসল। মাইক চলে এলো খাটের পাশে। তারপর ঝুঁকে বলল, আমাকে বলো, ও কি তোমাকে অপমান করেছে? হ্যাঁ মিস্টার। চার্লি চেঁচিয়ে উঠল, তোমার কি করে মনে হলো আমি অপমান করেছি? পার্থ বলল, ও চেঁচা ছিল, আমরা শুনতে পেয়েছি। চেঁচা ছিল? তাই একটু আধটু তো চেঁচাবেই। যাক, তোমরা যখন ঘর খুঁজে পেয়েছো তখন আর নষ্ট করো না, অনেক রাত হয়ে যাচ্ছে। একটা চেয়ার টেনে নিয়ে চার্লি বসল। তার মানে? পার্থ চমকে উঠল। খুব সোজা, তোমরা চলে যাও সেখানে, আমরা এবার শুয়ে পড়ব, তাই না মিস? হঠাৎ মাইকের কণ্ঠস্বর চড়ায় উঠল, এই ঘরে তোমাকে কে থাকতে দিচ্ছে? কে আর দেবে, আমি নিজেই থাকছি। নো! মাইক চিৎকার করল, এই ঘরে আমি থাকব। পার্থর মাথা গরম হয়ে যাচ্ছিল। সে এগিয়ে এলো মাঝখানে। কি আশ্চর্য! আমি বুঝতে পারছি না কোন অধিকারে তোমরা এসব কথা উচ্চারণ করছো। যাও, এখন এই ঘর থেকে বেরিয়ে যাও, অনেক হয়েছে। আমি এই বাংলো রিজার্ভ করেছি, অতএব আমার হুকুম তোমাদের মানতে হবে।
এখানে আমি শোবো। মাইক যেন খুব অবাক হয়েছে এমন ভঙ্গিতে বলল, তুমি শোবে? হ্যাঁ, এই বাংলো আমার। আমি তোমাদের দয়া করে থাকতে দিয়েছি। তা যদি না দিতাম তাহলে এতক্ষণে তোমরা ঠান্ডায় মরে যেতে। তাছাড়া অ্যানের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সঙ্গে সঙ্গে চার্লি হু হো করে হেসে উঠল। কি বোকার মতো কথা! বারংবার শোনাচ্ছ এ বাংলো তুমি রিজার্ভ করেছ, কিন্তু সেটা প্রমাণ করবে কে? কোনো অফিসার তো দূরের কথা, একটা চৌকিদার তোমার দাবি সমর্থন করতে এগিয়ে আসবে না। এবার মাইক অ্যানের দিকে তাকালো। এই ইন্ডিয়ানটা যা বলছে তা ঠিক? অ্যান তাকালো, চোখে জিজ্ঞাসা। ও বলছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মিথ্যে কথা! চার্লি চেঁচিয়ে উঠল। একটু আগে অ্যান আমাকে বলেছে পাত্র ওকে শেল্টার দেবার পর থেকে বিছানায় নিয়ে যাওয়ার তাল করেছে। কথাটা কানে যেতেই পার্থ খুব কষ্ট পেল। সে অ্যানকে বলল, তুমি তুমি একথা ওকে বলেছ? অ্যান ফায়ার প্লেসের দিকে তাকালো। আমি কি খুব মিথ্যে বলেছি? চার্লির হাসি কানে যেতেই পার্থ বলল, আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি? করেছ, কিন্তু তোমার আসল উদ্দেশ্য তো একটাই। তুমি ঠিক সাহস পাচ্ছিলে না। আর তোমরা ওই ঘরে চলে যাওয়া মাত্র ও লাফিয়ে কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইল। আমি বাধা দিলাম। তখন ও তোমার কথা বলে ঠাট্টা করল। তখন আমি বলেছি তোমরা দুজনেই সমান, কেউ আস্তে কেউ ধীরে। অ্যান মুখ ফেরালো না। হঠাৎ মাইক ওদের দুজনের মাঝখানে চলে এলো। তোমরা দুজন মন দিয়ে শোনো, এই ঘরে আমি অ্যানের সঙ্গে থাকব, অতএব জলদি বিদায় হও। পার্থ চার্লির দিকে তাকালো। চার্লি নড়ল না, শুধু ঠোঁট বেঁকিয়ে বলল, কেন? খুব সোজা কথা, আমার আর অ্যানের গায়ের চামড়া সাদা। একজন হোয়াইট উইমেনের সঙ্গে রাত কাটাবার অধিকার তোমাদের নেই। মাইক নির্বিকার মুখে কথাগুলো বলল। পার্থ আঁতকে উঠল। তুমি আমাকে ব্ল্যাকই বলছো? এবার চার্লি উঠল। তার বিরাট হাতের থাবা পার্থর কাঁধে রেখে বলল, শোনো, সাদা চামড়াদের কাছে আমরা সবাই ব্ল্যাকই। এতে এত ভেঙে পড়ার কি আছে? মাইক এবার অ্যানের দিকে এগিয়ে গিয়ে ওর হাত ধরল। এখন থেকে আমরা বন্ধু। ওই লোক দুটোকে বিদায় করে দিলেই রাতটা আমাদের। তুমি রাজি? ধীরে ধীরে হাতটা সরিয়ে দিল অ্যান। ভগবানের দোহাই, আমাকে একটু একা থাকতে দাও, আমি আর পারছি না। চার্লি শব্দ করে হাসল। ও তোমাকেও চাইছে না? মাইক যেন কথাটায় উত্তেজিত হলো। কে চাইছে কি চাইছে না তা আমি বুঝব। একজন হোয়াইট ম্যান সবসময় হোয়াইট উইমেনের সঙ্গে থাকবে। নাও গেট আউট। তা তো হয় না, আমি এই ঘর থেকে নড়ছি না। তার মানে? মাইক ঘুরে দাঁড়ালো। এই নির্জন পাহাড়ে আমি একটা সাদা চামড়ার মেয়েকে পেয়েছি। এ আমার অনেক দিনের ইচ্ছে। আমার ওকে চাই। 2 মিনিট সময় দিচ্ছি, নইলে আমি তোমাদের বের করে দেব। তুমি কি মারামারি করতে চাও? মাইক জানতে চাইল। ওয়েল, যদি বাধ্য করো। সঙ্গে সঙ্গে তীরের মতো ছিটকে এলো মাইক। তার ডান হাত প্রচণ্ড জোরে চার্লির মুখে আঘাত করল। চার্লি যেন প্রস্তুত ছিল না, তাই অনেকটা পিছু হটে গেল। তারপরে বিকট শব্দ করে 2 হাতে মাইককে তুলে ধরল ওপরে। একটা তীক্ষ্ণ চিৎকার ফেটে পড়ল অ্যানের গলা থেকে। পার্থ কিছু বুঝে ওঠার আগে মাইকের শরীরটা আঁচড়ে পড়ল বিছানায়। ত্রস্তে উঠে দাঁড়ালো অ্যান। ভয়ে আতঙ্কে ওর 2 চোখ বিস্ফারিত। আর তখনই খাটটা সশব্দে ভেঙে পড়ল। পার্থ দেখল মাইকের শরীরটা 2-3 বার পাক খেয়ে আস্তে আস্তে স্থির হল এবং হাতের উপর ভর রেখে উঠে বসতে চাইল সে। চার্লি এগিয়ে গেল ওর দিকে। আর কিছু চাই? মাইকের তখন কথা বলার মতো অবস্থা নয়। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে চার্লির দিকে। চার্লি বলল, আমার মুখে হাত তুলেছিলে। তোমার ভাগ্য যে আমি মেরে ফেলিনি। আজকের রাতটার জন্য নিশ্চয় শিক্ষা হয়েছে। তারপর ঘুরে দাঁড়ালো সে পার্থর দিকে। নাও ইন্ডিয়ান,
তুমি ওই সাদা চামড়াটার পা চাটছিলে, কিন্তু ও তোমাকে ব্ল্যাকি ছাড়া কিছু মনে করে না। আই ওয়ান্ট দিস গার্ল। এক হাত বাড়িয়ে সে অ্যানকে কাছে টেনে আনল। তোমার আপত্তি আছে? পার্থ কী করবে বুঝতে পারছিল না। চার্লির শরীরের শক্তির যে পরিচয় একটু আগে পাওয়া গেল, তারপরে গায়ের জোর খাটানো বোকামি। সে দেখল অ্যান ছটফট করছে চার্লির আলিঙ্গনে, দুহাতে ঘুষি মারার চেষ্টা করছে চার্লির শরীরে, কিন্তু চার্লি নির্বিকার। হাউ নাইস! আমার এরকম দরকার। মেয়েরা বিড়াল না হলে খেলাটা জমে না। এরকম সাদা মেয়ে আমি জীবনে পাইনি। পার্থ বলল, এটা খুব অন্যায়। অন্যায়? অ্যানকে ছেড়ে দিয়ে এক পা এগিয়ে এলো চার্লি। আমি কেন ওকে পাবো না? একটা হোয়াইট উইমেনকে ভোগ করার অধিকার আমার চেয়ে বেশি কারো নেই। আই হেট দেম, সুতরাং আমার চাই। এতে কোনো অন্যায় নেই। আমি তোমাকে বাইরে ছুঁড়ে ফেলব। বিভৎস মুখ করে চালিয়ে এগিয়ে আসছিল পার্থর দিকে। খুব নার্ভাস ভঙ্গিতে পার্থ সরে গেল দেওয়ালের দিকে। তারপরে তার নজর পড়ল হ্যান্ডেলটার উপর। চকিতে সেটা তুলে নিল সে, তারপর শাসালো। আর এক পা এগিয়ে এলেই আমি তোমাকে খুন করব চার্লি। চার্লি ছোট চোখে হ্যান্ডেলটাকে দেখল, তারপরে আচমকা একটা লাথি ছুড়ল পার্থর পেট লক্ষ্য করে। সামান্য সরে গিয়ে সজোরে হ্যান্ডেলটা দিয়ে আঘাত করল ওর পায়ে। আর্তনাদ করে চার্লি মাটিতে বসে পড়ে দুহাতে পা চেপে ধরল। আর তখনই অ্যান ছুটে গেল প্যাসেজের দরজায়। কেউ কিছু বোঝার আগেই মিলিয়ে গেল ও পাশে। চার্লিকে আঘাত করে নার্ভাসনেসটা আরও বেড়ে গিয়েছিল পার্থর। এ সময় চার্লি উঁচু হয়ে বসতেই তার মনে হলো নিগ্রোটাকে মারার এই সুযোগ। ওর মাথায় এখন স্বচ্ছন্দে আঘাত করা যায়। মাইক আঘাত পেয়েছে, চার্লি যদি আহত হয় তাহলে আর অ্যানকে পাওয়ার কোনো অসুবিধে নেই। সে হ্যান্ডেলটা তুলল। ওই মুহূর্তে চার্লি মুখ ফিরিয়েছিল দরজার দিকে। অ্যান পালিয়ে যাচ্ছে এই বোধ তাকে সজাগ করেছিল। ফলে সে নড়ে উঠতে পার্থর হ্যান্ডেল লক্ষ্যভ্রষ্ট হল। মাথার বদলে চার্লির কাঁধে পড়ল সেটা। কোক করে উঠল চার্লি। তারপরে ওর শরীর মেঝে 2-3টে পাক খেল। পার্থর মুখে তখন হাসি ফুটেছে। সে মাইকের দিকে তাকালো। মাইক তখনও ভাঙা খাটের উপর আধশোয়া। চোখাচোখি হতে মাইকের ঠোঁট নড়ল। থ্যাংক ইউ। তুমি ওই ব্ল্যাকিটাকে শেষ করেছ? অলমোস্ট। পার্থ হ্যান্ডেলটা নিয়ে ভাঙা বিছানার পাশে এগিয়ে এলো। এখন আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। ওর চোয়াল শক্ত। ইয়েস, মাইক কোনো মতে বলল। একটু আগে তুমি আমাকে ব্ল্যাকি বলেছ, তাই তো? ওয়েল, আমি কি ভুল বলেছি? অফকোর্স ভুল বলেছ। কি ভাবো তোমরা নিজেদের? আমি কিছুই ভাবি না। এখন তুমি কি চাও? আমি ওই মেয়েটাকে নিয়ে রাত কাটাতে চাই। রাত? রাতের আর কতটুকু অবশিষ্ট আছে? অনেক। তুমি কি উঠে দাঁড়াতে পারবে? কেন? তাহলে ওই নিগ্রোটাকে নিয়ে পাশের ঘরে যাও। আমি অ্যানকে ফিরিয়ে আনছি। বাধ্য ছেলের মতো মাইক ওঠার চেষ্টা করছিল। পার্থ ঘুরে দেখল চার্লি নিথর হয়ে পড়ে আছে দরজার কাছে। ওই বিশাল শরীরটাকে সে শুয়ে দিতে পেরেছে ভাবতেই নিজের উপর খুব আস্থা বেড়ে যাচ্ছিল ওর। লম্বা লম্বা পা ফেলে চার্লির শরীরটা বাঁচিয়ে দরজার কাছে পৌঁছে গেল ও। তারপর হ্যান্ডেলটাকে দেখল। এটা নিয়ে অ্যানের সামনে যাওয়াটা খুব শোভন হবে না। আর তখনই প্রচণ্ড আঘাত পেল সে হাঁটুর উপরে। হুড়মুড়িয়ে দরজার পাশে পড়ে গিয়ে সে মুখ ফেরাতে দেখল চার্লি পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়াচ্ছে। ও তাহলে অজ্ঞান হয়নি? পার্থ হ্যান্ডেলটাকে আঁকড়ে ধরে উঠে বসতে চাইল, কিন্তু তার আগে আরেকটা লাথি খেল মুখে। শরীরটা দেওয়ালের সঙ্গে ঘষতে যেতেই হ্যান্ডেলটা তুলে নিল চার্লি। মুখে চটচটে নোনতা স্বাদ। পার্থ অস্পষ্ট দেখল চার্লির হাত উপরে উঠে যাচ্ছে। আর্তনাদ করে পার্থ কেঁদে উঠল, মেরো না, আমাকে মেরে ফেলো না। সে চোখ বন্ধ করল অন্তিম আঘাতের জন্য।
1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ফায়ারপ্লেসের আগুন ছিটকে উঠল। হ্যান্ডেলটাকে সেখানে ছুঁড়ে ফেলে চার্লি থুতু ফেলল মেঝেই। পার্থ চোখ বন্ধ করল আবার। চার্লির দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিল, কাঁধ যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে টলছিল এবং সেই অবস্থায় প্যাসেজে পা বাড়াল এবং তখনই তার খেয়াল হলো এই ঘরের বাইরেটা অন্ধকার। আবার ঘরে ঢুকল সে। মাইক তখন উঠে দাঁড়িয়েছে, কিন্তু দাঁড়ানোর ভঙ্গিতে বোঝা যায় সে অশক্ত। চার্লি সেটা যাচাই করে বলল, ওকে ধন্যবাদ দেওয়া হচ্ছিল না? আমি শেষবার বলে দিচ্ছি, আর আমি ছেড়ে দেব না। তারপর টর্চ তুলে নিয়ে প্যাসেজে চলে এলো। কাঁধের যন্ত্রণা তার শীতবোধও কমিয়ে দিয়েছে। সে থপথপ করে স্টোরের কাছে গিয়ে দেখল। টয়লেটটাও খুঁজল। না, অ্যান এখানে নেই। কোথায় যাবে? এই ঠান্ডায় নিশ্চয় বাইরে বের হবে না। ওরা বলেছিল এখানে আর একটা ঘর আছে। প্যাসেজ ধরে এগিয়ে এলো চার্লি। ওর চোখের সামনে একটি উলঙ্গ সাদা মেয়ে ছাড়া কিছু নেই। দরজাটাকে খুঁজে পেল চার্লি। বুঝল ভেতর থেকে বন্ধ। অন্ধকারে নিঃশব্দে হাসল সে। তারপর কয়েক পা পিছিয়ে গিয়ে অন্য কাঁধে সজোরে আঘাত করল পাল্লায়। 3বারের বার ছিটকে খুলে গেল দরজা। অন্ধকার ঘরের দিকে তাকিয়ে চার্লি ডাকল, ওয়েল, অনেক হয়েছে, এবার চলে এসো মিস, আই ওয়ান্ট ইউ। সামান্য অপেক্ষা করল সে। ভেতর থেকে কোনো শব্দ এলো না। এবার টর্চ জেলে আলো ফেলল। ঘরটা ফাঁকা, কোনো মানুষ নেই, এমনকি লুকোবার জায়গা বলতে একটা তক্তপোষ। নিচু হয়ে তার তলাটা দেখল সে। না, সেখানেও অ্যান নেই। মাথা গরম হয়ে গেল চার্লির। এবং তখন আলো পড়ল ভেতরে দরজার উপরে। দৌড়ে সেখানে চলে এলো সে। ওপাশেও তাহলে আরেকটা ঘর আছে। দরজাটাকে বন্ধ করেছে অ্যান। চার্লি চিৎকার করল, দরজা খোলো। এই সময় তার কানে এলো কোথাও যেন আঁচড়ানোর শব্দ হচ্ছে। সে আরেকবার চিৎকার করে ডাকতেই কয়েকটা জন্তু আচমকা চেঁচিয়ে উঠল। ডাকটা এমনই সাংঘাতিক যে চার্লি ঘাবড়ে গেল। এখানে জন্তু এলো কোত্থেকে? সে পাগলের মতো বন্ধ দরজার উপরে আছড়ে পড়ল। মিনিট 3 বাদে একটা পাল্লা ভাঙতেই মনে হলো বাইরের জন্তুগুলো প্রচণ্ড রেগে হল্লা জুড়ে দিয়েছে। বড় বড় নিঃশ্বাস ফেলল সে। 2টো দরজা ভাঙার পরিশ্রম জখম কাঁধটাকে আরও কাহিল করেছে। সে টর্চ জ্বালতেই অ্যানকে দেখতে পেল। ঘরের ডান দিকের কোণে জড়সড়ো হয়ে মেয়েটা বসে আছে, দুহাতে মুখ ঢাকা, সমস্ত শরীর থরথর করে কাঁপছে। চার্লি হাসল, পারলে পারলে আমাকে ঠেকাতে? নাও কামন, মাঝখানের ঘরে একটা তক্তপোষ আছে। অ্যান ধীরে ধীরে মুখ সরালো। তার চোখে টর্চের আলো স্থির হয়ে থাকায় সে ভালো করে তাকাতে পারছিল না। একটু একটু করে উঠে দাঁড়িয়ে সে বলল, ওফ ভগবান। নো, নোবডি উইল সেভ ইউ। তুমি এখন আমার জন্য। চার্লি হাসল। হাসিটা কানে আসা মাত্র অ্যান চিৎকার করে উঠল, না, কক্ষনো না, কক্ষনো না। ব্যঙ্গ ছুড়ল চার্লি। কেন, ওই ইন্ডিয়ানটা কি আমার চেয়ে খুব কাজের ছিল? বেশ তো দরজা বন্ধ করে শুয়েছিলে, নাকি ওই হোয়াইটিকে দেখে? চলে এসো, আর ন্যাকামি ভালো লাগছে না। চার্লি অ্যানের মুখ থেকে আলো না সরিয়ে 2-3 পা এগিয়ে এলো। ওপাশের দরজায় শব্দ করে জন্তুগুলো নখ দিয়ে আঁচড়াচ্ছে। অ্যান পাগলের মতো সেদিকে ছুটে যেতেই হোঁচট খেল এবং শরীরে ভার রাখতে না পেরে একটা কিছুর উপর দিয়ে ওপাশের মেঝে টলে পড়ল। অ্যান পালিয়ে যাচ্ছে ভেবে চার্লি ত্রস্তে আলোটা দরজার গায়ে ফেলতেই মৃতদেহটাকে দেখতে পেল। অ্যান ওর গায়ে হোঁচট খেয়ে ওপাশে পড়েছে। মৃতদেহ! সঙ্গে সঙ্গে সিটিয়ে গেল চার্লি। ওর হাত কাঁপতে লাগল। আলোটাকে মৃতদেহের মুখের উপর ফেলতেই
নেকড়েদের আধ খাওয়া মুখ বীভৎসভাবে যেন তার দিকে তাকালো। আর তখনই চার্লি একটা ভৌতিক আর্তনাদ করে দরজার কাছে ছিটকে সরে এলো। ডেড বডি! এখানে একটা ডেড বডি! চিৎকার করে উঠল চার্লি। তার হাতের আলো তখন মৃতের উপর কাঁপছে। চার্লির ভয় পাওয়াটা বুঝতে পারল অ্যান। সে অবাক হয়ে মুখ তুলতে দেখতে পেল কিছু একটা তার সামনে পড়ে আছে। ওটা ডেড বডি! ওটা দেখে চার্লি ভয় পেয়েছে। সে অবাক হয়ে মৃতদেহের দিকে তাকালো। বীভৎস দৃশ্যটা দেখে ওর চোখ বন্ধ হয়ে গেল এবং তখনই ঘরটা অন্ধকার হয়ে গেল এবং পালিয়ে যাওয়া চার্লির শব্দ কানে এলো। পেছনে দরজায় তখনও নেকড়েগুলো আঁচড়ে যাচ্ছে। অ্যানের মনে হলো ওর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। সে আতঙ্কে উঠে দাঁড়ালো এবং তখনই আরেকটা কথা তার খেয়ালে এলো। এই মৃতদেহের জন্য চার্লি ভয় পেয়ে পালিয়েছে। তার মানে এই মৃতদেহ তাকে চার্লির হাত থেকে বাঁচিয়েছে। অতখানি আতঙ্কের মধ্যেও তার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। তার মনে হলো যাই হোক না কেন এই ঘরে থাকা তার পক্ষে নিরাপদ। একটা মৃতদেহ কয়েকটা জীবন্ত মানুষের লোভ থেকে নিশ্চয়ই বাঁচিয়ে রাখবে তাকে। কিন্তু তারপরেই চোখের সামনে সেই বীভৎস মুখটা ভেসে উঠতেই গলা থেকে গোঙানি ছিটকে এলো। নখের আওয়াজ তার সমস্ত নার্ভকে ফালা করে দিচ্ছিল। অ্যান আর পারল না। এক দৌড়ে সে মাঝের ঘরে চলে এলো। দরজাগুলো চার্লি ভেঙেছে। ঠান্ডা জড়িয়ে ধরছে অক্টোপাসের মতো। হাতড়ে হাতড়ে অ্যান তক্তপোষটা খুঁজে পেল। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস তীর্থযাত্রী এর ৫ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।